আহ আপনার কাছে আমার প্রথমেই প্রশ্ন, জ্বালানি তো বিভিন্ন ধরনের রয়েছে, এর মধ্যে পেট্রোল এবং অকটেন নিয়ে আমরা তহলুকি কাণ্ড ঘটতে দেখছি। 1 মাস ধরে পেট্রোল পাম্প গুলোর সামনে একের পর মানে দীর্ঘ লাইন, পেট্রোল পাম্প গুলো একের পর এক বন্ধ হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই তেল নেয়াকে কেন্দ্র করে। কেন সংকটটা আসলে কোথায়, এই ধরনের ঘটনা কেন ঘটছে? এবং আমরা যতদূর জানি যে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অকটেন এবং পেট্রোলে কোনো ধরনের সংকট নেই। আপনি কি দেখছেন? গতকাল এটিএন বাংলায় পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি জানালো যে তাদের মার্চ মাসে তেলে যা নর্মালি সরবরাহ হয় বা তারা সরবরাহ করে তা ফার্স্ট উইকেই শেষ হয়ে গেছে। আচ্ছা। তার মানে চাহিদা বেড়েছে। নর্মালি চাহিদা বাড়ার কথা না, তার মানে গ্রাহকদের মধ্যে মজুদের প্রবণতা বেড়েছে এবং কালো বাজারে তেল কিনতে পাওয়া যাচ্ছে, এটা প্রমাণিত সত্য। তাহলে এই বাড়তি যে তেল যাচ্ছে সেটা সরবরাহ করা হচ্ছে না সঠিক নয়, সরবরাহ আছে কিন্তু তা গ্রাহক পর্যায়ে চাহিদার তুলনায় বেশি হয়ে গেছে এবং গ্রাহকের চাহিদা আবার সীমিত করার করার কারণে কালোবাজারে আরো বেশি তেল যাচ্ছে। এইরকম একটি অরাজকতা নৈরাজ্যের পরিস্থিতি তেলের ক্ষেত্রে, তেল সরবরাহের ক্ষেত্রে ঘটেছে, ঘটছে। এটার মধ্যে কোন রকম কোনো সংশয় সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, তেল সরবরাহের উপরে সরকারের শতভাগ নিয়ন্ত্রণের কথা আমরা বলে এসেছি। পেট্রোল মালিক অ্যাসোসিয়েশনের বক্তব্য হচ্ছে যে তাদের মজুদ তেল যারা তাদের পেট্রোল পাম্পে রাখে এবং তা থেকে নিত্যদিন বিক্রি করে, এই তেলের উপরে সরকারের শতভাগ নিয়ন্ত্রণ আছে। তা যদি সত্যি সত্যি থেকে থাকে তাহলে শস্যের মধ্যেই ভূত রয়ে গেছে। কালো বাজারে তেল কোথা থেকে আসে? খোলা বাজারে তেল কিছু বিক্রি হয়, হতো নর্মালি, তাহলে সেই চ্যানেল দিয়ে তেল সরবরাহ হচ্ছে, সেটা আমরা মেনে নিতে রাজি নই। সেটা তো নিয়ন্ত্রিত মার্কেট, যেখান থেকে সরবরাহ হয় তারা যাদেরকে দেয় সেই তেল খোলা বাজারে বিক্রি করে, যাদের লাইসেন্স আছে তারা তার বেশি তো পাওয়ার কথা না। তারা যদি তার বেশি না পায় তাহলে তার থেকে বেশি তারা বিক্রি করবে কি করে? সুতরাং সেই যুক্তিটা টিকে না। তার মানে কালো বাজারের তেলটা আসলে পেট্রোল পাম্প থেকেই যাচ্ছে, অন্য কোনো উৎস থেকে আসছে, এটা এখন পর্যন্ত প্রমাণ করা খুব দুর্লভ এবং সেটা আমরা গ্রহণ করি। তাহলে পেট্রোল কিন্তু পাম্প থেকে তেলের উপরে সরকারের শতভাগ নিয়ন্ত্রণ আছে, মজুদদের সরকারের নজর ফাঁকি দিয়ে পেট্রোল পাম্পের মালিকদের কালো বাজারে বা অন্য কোনো ভাবে তেল বিক্রি করার সুযোগ নেই, কিন্তু বাস্তবে সুযোগ আছে এবং বাস্তবে বিক্রি হচ্ছে। তাহলে এখানে থেকেই বোঝা যায় যে সরকারি কর্মকর্তা, সরকার মানে তো সরকারি কর্মকর্তা কর্মচারী, হুম, হুম। সেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা গত 16-17 বছর ধরে তারা এই সেক্টরের যে নৈরাজ্য তাদের দিয়েই হয়েছে তৈরি। তারাই চুরি করেছে, তারাই লুণ্ঠনে সহযোগিতা করেছে, তারা একটা অলিগার্ক বাহিনীতে পরিণত হয়েছে। শুধু তেল না, বিদ্যুৎ, কয়লা, সব সেক্টরেই, সব খাতেই এই অবস্থা তৈরি হয়েছে এবং তারাও পড়েছে। এখন তারা সেখান থেকে রাতারাতি ফেরেস্তা হয়ে গেছে, এটা তো মনে করার কোনো কারণ নেই। সরকার তাদের উপরে নির্ভরশীল হওয়া, কালকে আমরা কথা প্রসঙ্গে একটা কথা বলে এসেছি যে তার কর্মচারীদেরকে দয়া করে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে বসায় বসায় বেতন দিক, তাতেও আমরা, আমাদের ভোগান্তি কমবে এবং এই সেক্টরের নৈরাজ্য কমবে এবং এই সেক্টরের দুর্নীতি এবং লুণ্ঠন কমবে। তার মানে এবার আসেন যে এইসব জায়গাতে নজরদারি এবং খবরদারি করার কথা, সেটা হুম। হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিদপ্তর। এইসব প্রতিষ্ঠান নিষ্ক্রিয়, অকার্যকর। তাহলে সরকার অকার্যকর হয়ে যায়। কারণ এসব যদি, এখন সরকারের জায়গায় কে আসলো কে গেল, এই প্রতিষ্ঠানগুলো যদি সক্ষম না হয়, সক্রিয় না হয়, অদক্ষ হয়, তাহলে এরাই তো সরকারকে ফেল করাবে। সরকারের রেশনিং পদ্ধতি ফেল করেছে এবং সরকার হুম, হুম। সেখানে নাকি সেখান থেকে সরে এসছে। রেশনিং, তেল সরবরাহ বর্তমানে যথাযথ যাই থাকুক না কেন,
রেশনিং এর কোনো বিকল্প নেই, কারণ রেশনিং এর মাধ্যমে তেলের বাড়তি যে চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদা অবদমিত হবে এবং হতে হবে, চাহিদা নিয়ন্ত্রণ হতে হবে। কারণ সরকার তাদের পোষ্যপুত্র সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুযোগ দিয়েছে, পয়সা দিয়েছে, অতিরিক্ত মাসে 40-50 হাজার টাকা তেলের খরচ দেওয়ার জন্য, ড্রাইভারের খরচ দেওয়ার জন্য দিয়েছে। এটা এখন বন্ধ করার সুযোগ তৈরি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনি বলছেন যে সরকারের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তাদের একটি সিন্ডিকেট এই কৃত্রিম সংকট তৈরি করছে, তারা তাদের ব্যক্তি সিন্ডিকেট স্বার্থের বললে জায়গা থেকে। ভুল হবে। আচ্ছা। এরা এদের ইনহারেন্ট, এদের এদের ভেতরে, এদের মধ্যে এই প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে একটা নিষ্ক্রিয়তা তৈরি হয়ে গেছে, অদক্ষতা তৈরি হয়ে গেছে, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা তৈরি, একটা কাঠামোগত ভাবে এটা হুম হুম। তৈরি হয়েছে। সুতরাং সেটা সিন্ডিকেট কত ভাবে হচ্ছে তা বলা যায় কারণ নেই। আচ্ছা, এরা চাইলেও কিন্তু আমরা এই অবস্থা থেকে সরকারকে প্রোটেক্ট, মানে সরকারের এইসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সক্ষম নয়। ব্যাপারটা কিন্তু এখানে। আমি আমি আর একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি। যেহেতু সরকার হার্ড লাইনে গেছে, ডিপো থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বৃদ্ধি, তেল সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে ভিজিলেন্স টিম গঠন, মোটরসাইকেলে তেল প্রদানের ফুয়েল কার্ড ব্যবস্থা, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে মানে কাউকে ধরে দিতে পারলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আপনি কি মনে করেন যে এইসব উদ্যোগ গ্রহণের পরেও যেই সংকট সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম ভাবে, সেখানে রাজনৈতিক ভাবে বিশেষ কোন শক্তি এই সংকট সৃষ্টি করে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে বা সরকারকে বিব্রত বা ব্যর্থ করার চেষ্টা করছে? কারণ এসব 2,80,000 লিটার তেল। জি। বিষয়গুলোকে আমি খুব একটা আমলে নিতে চাচ্ছি না, এ কারণে যে সরকারের তো ফেলিওর আছে, অর্থাৎ সরকার প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা আছে, সক্ষমতার অভাব আছে। আমি যে ব্যাখ্যাগুলো দিলাম সেই সব জি। জায়গাগুলো যদি প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকতো, যার যে প্রতিষ্ঠানে যে দায়িত্ব, তাহলে তো সব হতে পারতো না। সরকারের এই মিশন রেশনিং পদ্ধতি কার্যকর করা যেত এবং রেশনিং এর সুবিধাটা ভোক্তারা পেত। এবং সংকট যেভাবে কৃত্রিম তৈরি হয়েছে, যে 1 সপ্তাহের মধ্যেই পুরা মাসের তেল শেষ হয়ে গেছে, তাহলে রেশনিং এ তেল শেষ হয় কি করে? তেল তো শেষ হওয়ার কথা না, বরঞ্চ 1 মাসের তেল যে 1.5 মাস চলার কথা, 2 মাস চলার কথা, সেসব চালানো যায়নি। এইসব ব্যর্থতার জায়গাগুলো আইডেন্টিফাই করলে বেরিয়ে আসে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং অদক্ষতা এবং নিষ্ক্রিয়তা এই পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী, এবং সরকারকে এ ব্যাপারে তার গৃহীত কার্যক্রমকে সফল হতে দিচ্ছে না। লোডশেডিং এর প্রস্তুতি নেওয়ার কথাও বলে রেখেছেন আমাদের বিদ্যুৎ এখন জ্বালানি এবং খনিজ যদি সম্পদ আমরা মন্ত্রী। বিশ্লেষণ করি, এখন যদি যুদ্ধের এই সংকট না থাকতো, তাহলেও এই অবস্থা, যে অবস্থা তৈরি হয়েছে, সে অবস্থার থেকে আমরা খুব ভালো অবস্থায় থাকতাম না। তখনও প্রশ্ন উঠেছে যে প্রতিদিন যেখানে 10-12 মানে 10-12 হাজার কোটি টাকার বিদ্যুৎ কিনতে হয় সরকারকে, সরকার বিক্রি করে আয় করে 5,000 কোটি টাকা, ভর্তুকি দেয় 1,500-2,000 কোটি টাকা, 2,200 টাকা, বাদ বাকি যে 2300-2400 কোটি টাকা তার পুরা বকেয়া থেকে যাচ্ছে। তাহলে, এবং সরকারকে বৈদেশিক মুদ্রার সংকট তীব্রভাবে সরকার ফেস করছে, রিজার্ভ শেষ হয়ে গেছে, আর কোথাও থেকে এই অর্থ সংস্থান করা সম্ভব নয়। তাহলে গ্রীষ্মে বাড়তি জ্বালানি চাহিদা মেটানোর জন্য যে পয়সা দরকার, সে পয়সা সরকার সংস্থান করতে পারবে না। এটাই বাস্তব। সংকট থাকুক আর না থাকুক, যদি না পারে তাহলে সরকারকে চাহিদা নিয়ন্ত্রণ করে এই ব্যয় সাশ্রয় করতে হবে, অর্থাৎ লোডশেডিং অনিবার্য। কিন্তু আপনি বলছেন যে যুদ্ধ যদি না বাধতো, তারপরও এই সংকট হয়তো দেখা যেত, এই সংকট প্রতিরোধ হয়তো না, করা যেত। দেখা দিত। আমরা দেখা এই দিত। সংকটের মধ্যেই ছিলাম, এ নিয়ে হয়তোর কোনো সুযোগ নেই। কিন্তু এটা তো আমরা দেখিনি, এই এই যে যে তীব্র সংকট বা এই এবং এই যে তেলের দাম জন্য। বাড়ানোর ব্যাপারটি সরকারের সামনে আসছে না, জি। দাম বাড়িয়েও কিছু করার নেই, কারণ আমি ডলার সংস্থান তো করতে পারবো না। যা দাম বাড়াবো তাতে অর্থনীতি যেভাবে নাকাল হবে, এই যে ক্ষতি হবে, সে ক্ষতি এই দাম বাড়িয়ে বাড়তি আয় দিয়ে পোষাবে না। আর বাড়তি তেল আনতে সরকার
ডলারের সংস্থার দাম বাড়িয়ে করতে পারবে। সুতরাং দাম বাড়ানোটা আরো আরেকটা বাড়তি চাপ বা অতিরিক্ত চাপ তৈরি হবে। এই বাস্তব অবস্থাও সরকারকে ভাবতে হচ্ছে। এখন এই অবস্থায় যদি আপনি বলেন করণীয় কি, করণীয় একটাই, আমরা বলে এসছি যে লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় করে যে ঘাটতি বৃদ্ধি করা হয়েছে এবং সেই ঘাটতি সমন্বয়ের জন্য দফায় দফায় মূল্য বাড়ানো হয়েছে, গ্যাসের মূল্য বেড়েছে, বিদ্যুতের মূল্য বেড়েছে, সরকারের ভর্তুকি বেড়েছে, আবার সেই দাম বাড়ানো হয়েছে। এই প্রক্রিয়া চলেছে দীর্ঘ 15-16 বছর ধরে। এই কিভাবে এই আজকের যে 12 টাকা উৎপাদন হয় বিদ্যুতের বা গ্যাসের এরকম দাম, এখানে আমরা বিদ্যুতের ক্ষেত্রে বলেছি যে এই ব্যয়, লুণ্ঠনমূলক ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলে সরকার 40,000 কোটি টাকা বছরে সাশ্রয় করতে পারে। 4 টাকা পার ইউনিট বিদ্যুতে সাশ্রয় করা সম্ভব। আহ, আপনি বলছেন যে যুদ্ধ না বাঁধলেও এই অবস্থার সৃষ্টি হতো, ঠিক আছে, কিন্তু যুদ্ধ যে চলমান এবং এই যুদ্ধ কবে থামবে আমরা নিশ্চিত করে বলতে পারছি না, সেটিও তো একটি বাস্তবতা। এবং সেই বাস্তবতার জায়গা থেকে যদি হরমুজ প্রণালী বন্ধ অবস্থায় থাকে, সেখান থেকে তেল বাহী জাহাজগুলো আসা যাওয়া বন্ধ থাকে, সেক্ষেত্রে তো নিশ্চয়ই জ্বালানি সংকট তীব্র হবে। এটি তো হওয়ার সম্ভাবনা জ্বালানি রয়েছে। সংকট তীব্র হবে, আর সেটা তো বটেই। এইবার এই আশঙ্কার অভিঘাতটা কোন শ্রেণীর মানুষের উপরে বেশি পড়বে? এখানে যদি সরকার প্রায়োরিটি দেয় যে শেষে জ্বালানিটা আমার সরবরাহ করতে হবে, গণপরিবহন অর্থাৎ ডিজেল সরবরাহটা ঠিক রাখতে হবে, এইগুলো যদি ছাড়ে এবং বিদ্যুতের চাহিদা লোডশেডিং ফেস করেও অন্তত পরিকল্পিত লোডশেডিং এর মাধ্যমে আমার মোটামুটি ভাবে বজায় রাখতে হবে, এভাবে বটম আপ প্ল্যান যদি করে তাহলে, এবং ক্যাপটিভ বিদ্যুতে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করতে হবে এবং বড় লোকদের জ্বালানি সরবরাহ বজায় রাখার ব্যাপারে সরকারের যদি দায় না থাকে, তাহলে এই পরিস্থিতিতে প্রান্তিক জনগণ, স্বল্প আয়ের জনগণ, নিম্ন আয়ের জনগণ, অর্থাৎ অ্যাবাউট 90% বেশি, অলমোস্ট, তাদের এই অধিকার খুব বেশি তাদের জন্য তীব্র হবে না। সুতরাং যারা যারা বিত্তবান মানুষ, তারাই এই জ্বালানি সংকটে সবচেয়ে বেশি এফেক্টেড হবে এবং তারাই আবার জ্বালানি সংকটকে তীব্র করবে, কারণ তারা সঙ্গে সঙ্গে জেনারেটর চালাবে, ক্যাপটিভ জেনারেটর চালাবে, তারা তাদের লোড এসি নিয়ন্ত্রণ করবে না। অফিসে এখন পর্যন্ত কিন্তু এসি নিয়ন্ত্রণ তো হয়নি, সরকারি কর্মচারীরা তাদের গাড়ি ব্যবহার কমায়নি। তারপরে যাদেরকে ব্যক্তিগতভাবে গাড়ি লোন দেওয়া হয়েছে তাদের গাড়ি গ্যারেজ করে দেওয়ার কথা ছিল, দেওয়া উচিত ছিল, সেসবগুলো করা হয়নি। কারণ সেসব জায়গায় হাত পড়তে হবে, সেসব জায়গায় হাত না পড়লে সংকট তীব্র হবে, সেসব জায়গায় হাত পড়লে সংকট সমাধান এবং দেশের আর্থসামাজিক পরিবর্তনের একটা বিরাট সূচনা হবে এবং মানুষ দীর্ঘমেয়াদী লাভবান। লোডশেডিং এর প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বা জ্বালানি মন্ত্রী নিজে এটি বলেছেন। সেই সম্ভাবনা, মানে সেই সংশয়ের জায়গা থেকে এই সংকট কতটা তীব্র হতে পারে, এই বাস্তবতা মানে যেভাবে চলছে, যদি মানে আপনি যে লোডশেডিং এর সাজেশন গুলো মধ্যেই তো দিলেন। আমরা, এমন কোন গ্রীষ্মকাল গেছে যে তীব্র লোডশেডিং হয়নি? গত কয়েক বছর ধরে তো আমরা ওই ধরনের তীব্র লোডশেডিং দেখিনি আমার মনে হয়। শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদ্যুতের লোডশেডিং তারা মূল্য বাড়ায় বেশি বেশি তেল খরচ করে করেছে, হুম। তার আগে লোডশেডিং তীব্র হয়েছে। পরিকল্পিত লোডশেডিং এর কথা আমরা বলেছি, পরিকল্পিত লোডশেডিং করতে পারিনি, সরকার ব্যর্থ হয়েছে। দেখা গেছে যে 30% জেনারেটর এনএলডিস এর আওতায় নেই, আরবিটারিলি লোড স্যাংশন করেছে ডিস্ট্রিবিউশন ইউটিলিটি গুলো, এসব নানা অসঙ্গতি গুলো বেরিয়ে এসছে সে সময়। সুতরাং এ কথা এখন তীব্রভাবে বলার সুযোগ বা সময় নেই, এই কারণেই যে আপনার সংকট তৈরি হয়ে গেছে যেখানে আমাদের হাত নেই। যুদ্ধ নামক একটা বিষয় বিবেচনার মধ্যে এসে গেছে। যুদ্ধ নামক, যদিও আমি বারবার বলছি যে যুদ্ধ না আসলে এই অবস্থায় আমরা পড়ছিলাম এবং আমরা পড়তাম, এবং পাশাপাশি সরকার এসে দামও বৃদ্ধি করে, দাম বৃদ্ধি হতো অথচ লোডশেডিং মুক্ত হতাম না। এই অবস্থা অতীতেও ছিল, এখনো থাকবে। এবং এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা বলেছি যে লুণ্ঠনমূলক ব্যয় আগে নির্ধারণ করেন, দাম কমানোর যে চাপ গ্রাহকদের তরফ থেকে, ভোক্তাদের তরফ থেকে আছে সেটা কমান। সেই দাম যদি কমে যায়, ভর্তুকি যদি সমন্বয় হয়ে যায়, ঘাটতি যদি না থাকে, আর্থিক ঘাটতি,
তাহলে সরকারের ভর্তুকি চাপ থাকে না, মূল্য বৃদ্ধি করতে হয় না, এই স্বস্তিটা দেন, তখন জ্বালানি সরবরাহে অর্থ যোগান দেওয়া সরকারের জন্য সমস্যা হবে না। আপনাকে লুণ্ঠন ঠেকাতে হবে, চুরি ঠেকাতে হবে। তেলের চুরি শুধু না, বিদ্যুতের অপচয়, আত্মসাৎ, এসব ঠেকাতে হবে, এসব মুক্ত করতে হবে। এটা এখন মৌলিক কথা। এই সংকটের সময়ে ড্রাস্টিক কিছু সিদ্ধান্ত সরকার নেওয়া এখন কোনো ব্যাপার না। তরল জ্বালানি থেকে বিদ্যুতের আমাদের দরকার নেই, তাহলে ফার্নেস অয়েল বন্ধ করে দেন। এসবগুলো বাদ দিয়ে আপনি কি বলছেন এগুলা? বা মানুষ কি বলছে যে লোডশেডিং ফেস করতে হবে, অমুক করতে। লোডশেডিং কেন? বিদ্যুৎ ভয়ঙ্কর রকমের ডিসরাপশন হবে, মানুষের মাসের পর মাস অন্ধকারেও থাকতে হতো যদি আপনি এগুলো অ্যাড্রেস না করেন, এগুলোর সমাধান না করেন। সুতরাং সব কথা বাদ, আগে চুরি ঠেকান, চোরের বিচার করেন, জ্বালানি অপরাধীদের ফাঁসি দেন। কারণ আপনি বলছেন যে এইসব আপনার এইসব সাজেশনগুলো গোষ্ঠীকে আপনি বজায় রাখবেন, এইসব গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করবেন, এইসব গোষ্ঠীকে সুরক্ষা দেবেন, চুরির প্রশ্নে কোনো হাত দেবেন না। আর আপনি বলবেন যে সংকটের সমাধানও হচ্ছে না, যুদ্ধের কথা অজুহাত আনবেন। সব অবাস্তব, অন্যায় এবং অযৌক্তিক কথা। আমি আপনার শেষ মন্তব্য জানতে চাই, যদি এই ধারা অব্যাহত থাকে এবং যুদ্ধ পরিস্থিতির কারণে যদি বাড়তি একটা সংকটের মধ্যে আমাদের থাকতে হয়, সেক্ষেত্রে আপনি বলছেন যে মাসের পর মাসও লোডশেডিং এর মধ্য দিয়ে আমাদেরকে যাওয়া লাগতে আমি তো পারে। আবারও বলেছি এবং যে যদি তাই যুদ্ধ হয়, যুদ্ধ আমরা করছি কেন? যুদ্ধ আচ্ছা, না হলেও এই অবস্থা মধ্যে আছে এবং এই অবস্থা তীব্র হবে। কিন্তু এর আগে তো যুদ্ধ এই সংকটটা লাগেনি, আমরা দেখিনি। কিন্তু এই যুদ্ধ সময় এসে লাগেনি। না, আমি বলছি যে যুদ্ধ এই যে আপনাকে যে হিসাব দিলাম যে এত কোটি টাকা ঘাটতি আছে, ঠিক, এত কোটি টাকা বকে আছে, কোত্থেকে আসবে? অথচ আপনি চুরি ঠেকাতে পারছেন না। তাহলে আপনি কি আমাকে একটু ছোট করে বলবেন যে চুরি হয়েছে, পাচার হয়েছে অর্থ, এগুলো তো আমরা সবাই জানি, এগুলো অনিবার্য সত্য। কিন্তু সেই সংকটগুলো একবারে এখানে এসে মানে এই এখানে অবস্থায় আসেনি এসে তো, একবারে এই সংকট এখানে এসে জড়ো হয়নি। এই সংকট ছিল, আমরা দেখতে পাইনি, সাধারণ মানুষের কাছে এটা ওভাবে আসেনি। সরকার আসার কারণে আগে সরকারগুলো চেপে রেখেছে, তথ্য বিভ্রান্তি ঘটাইছে, তথ্য কারচুপি করেছে, নানা নানা ধরনের অসত্য মিথ্যাচার করেছে। এই সরকার আসার পরে সেগুলো সামনে আসছে। আর যুদ্ধের সংকটটার কারণে এই সংকটগুলো অটোমেটিক্যালি এসছে। আমি তো আগেই বলছি, যুদ্ধ নেই তারপরে কি এগুলো ছিল না? সেটা তো আপনাকে বললামই, যখন ক্ষমতা নিচ্ছে কি ছিল। জি। তাহলে 62 আপনি যেখানে 40,000 কোটি টাকা তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার সময় 35 থেকে 40,000 কোটি টাকা ঘাটতি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল। বিদ্যুতের লোডশেডিং আপনি দেখেননি, কিন্তু ঘাটতি যে সেখানে 62,000 কোটি টাকা হয়ে গেছে, 50% বেড়ে গেছে। আপনি লোডশেডিং দেখলেন না, আর সমস্যা সমস্যা দেখলেন না, এটা সাধারণভাবে সেটাই মনে হতে পারে, কিন্তু ঘাটতি 62,000 কোটি টাকা হয়ে গেছে। 2026 সালে যে সমস্ত ঋণ নেওয়া হয়েছে, সেই সমস্ত ঋণের কিস্তি পরিশোধ করতে হবে, সরকারের কিস্তি পরিশোধের সক্ষমতা নেই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, মানে এই জায়গা থেকেই শেষ প্রশ্ন, যদি একটু আমরা কনক্লুশনে আসি। আহ, আপনাদের এই সাজেশন গুলো যদি বিবেচনা না নেওয়া হয়, যদি এই ধারা অব্যাহত থাকে এবং যুদ্ধ সংকটটাও যদি এর সাথে যোগ হয়, তাহলে কি মানে আমরা একটা অনিশ্চিত অন্ধকারের দিকে যাচ্ছি, অর্থাৎ আমি দেশের তা মনে অর্থনীতি করি কোলাপস না, করতে পারে? আমি তা মনে করি না। কারণ সরকার সরকারের জায়গায় আছে, মানুষ মানুষের জায়গায় আছে। মানুষ সরকার বদলায় ফেলেছে না, একবার না, দুইবার না। সরকার যখন অবস্থা নাজুক হয়েছে, সরকার বদলাইছে, বদলেছে। সুতরাং সরকার একটা ফ্যাক্টর, কিন্তু সরকার একমাত্র ফ্যাক্টর নয়, কোনো ভালো কিছু করার জন্য নয়, খারাপ কিছু করার জন্য। সুতরাং তীব্র যদি সংকট হয়, তাহলে বুঝতে হবে সংকট সমাধান সময় হয়ে এসেছে। অনেক অনেক ধন্যবাদ।